Assalamu alaikum friends, hope you are well. Today we are going to discuss how to select a research topic. It is the most important, most foundational and first work to be done in a research process. কেন যেহেতু এরই উপরে আপনার এন্টায়ার থিসিস নির্ভর করছে। আপনার রিসার্চ স্টাডি কিরকম হবে, আপনার মেথডোলজি কিরকম হবে, তারপর আপনার রিসার্চ প্রসেস কিরকম হবে, আপনার রিসার্চ টপিকের উপর নির্ভর করে। তাই কিরকম ভাবে একটি ভালো সুন্দর রিসার্চ টপিক সিলেক্ট করতে হয় জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং আমরা এর পূর্বের ভিডিওতে হোয়াট ইজ একাডেমিক, হোয়াট ইজ নন একাডেমিক ওয়ার্কস সম্পর্কে জেনেছিলাম। তারপর রিসার্চ প্রসেসে সর্বপ্রথম কাজ আছে কিরকম ভাবে একটি রিসার্চ টপিক সিলেক্ট করতে হয়, যেহেতু তারপরে আপনি আগে কাজে এগোতে পারবেন। যদি কিছু সন্দেহ থাকে আপনি জানাবেন, ইনশাল্লাহ আমি সেটাও ক্লিয়ার করার চেষ্টা করব। পিপিটি এবং স্লাইডের মাধ্যমে আমরা এন্টায়ার প্রসেস অফ হাউ টু সিলেক্ট এ রিসার্চ টপিক ডিসকাস করব। ওকে, সো লেটস এন্টার। তার পূর্বে একটি রিসার্চ টপিক সিলেকশনের পূর্বে it is important to know what is actually research. I hope PPT is visible to everyone. It is fit in my screen. Okay, so what is actually research? Search মানে হচ্ছে তদন্ত করা, সন্ধান করা, খোঁজা। আর যেখানে ইংরেজি শব্দে কোথাও রি চলে আসে কোনো শব্দের আগে, তো মোস্টলি সেটা পুনরায় করার মানে হয়। যেরকম রিস্টার্ট, স্টার্ট মানে শুরু করা, রিস্টার্ট মানে আবার শুরু করা। তো সার্চ মানে হচ্ছে তদন্ত করা, রিসার্চ মানে হচ্ছে আবার তদন্ত করা, পুনরায় তদন্ত করা। তাই বারবার কোনো জিনিসকে তদন্ত করে নতুন পরিণতিতে আসা হচ্ছে রিসার্চ। ওকে, কিন্তু একাডেমিক ক্ষেত্রে রিসার্চ মানে হচ্ছে আরো ভালোভাবে বললে কোনো জিনিসকে সিস্টেমেটিক্যালি ইনভেস্টিগেট করা। সিস্টেমেটিক ইনভেস্টিগেশনকে অ্যাকচুয়ালি রিসার্চ বলে। সিস্টেমেটিক রিসার্চের মাধ্যমে হয় কি, কোনো একটা এক্সিস্টিং নলেজকে আপনি বারবার তদন্ত করে তাতে কিছু অ্যাডিশন করতে পারেন, কিংবা তাকে নেগেট করতে পারেন, অর্থাৎ তাকে অস্বীকার করতে পারেন, কিংবা নতুন একটা নলেজের ডেভেলপ করতে পারেন। রিসার্চ ক্ষেত্রে সর্বদা থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিসের কাজ চলে। ইনশাআল্লাহ এই সমস্ত জিনিস ডিসকাস করব অন্য কোনো ভিডিওতে। ওকে, তো আজকের আমাদের মূল টপিক হাউ টু সিলেক্ট এ রিসার্চ টপিকে এন্টার করি। সিলেক্টিং এ রিসার্চ টপিক। ওকে, তো সর্বপ্রথম যখনই আপনি কোনো রিসার্চ টপিক সিলেক্ট করবার জন্য প্রস্তুত, আপনি কোনো জিনিসের উপরে ইনভেস্টিগেট করার জন্য আপনি প্রস্তুত হতে পারে কোনো কল ফর পেপারে, কিংবা আপনার পিজি থিসিসে, কিংবা রিসার্চ ডিসার্টেশনে, কিংবা পিএইচডি থিসিসের জন্য। তো রিসার্চ টপিকে সর্বপ্রথম আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে গাইডলাইন্স। আপনি যার জন্য কাজটা করছেন তাদের গাইডলাইন্স অনুসারে আপনাকে রিসার্চ টপিক ফলো করতে হবে। ওদের গাইডলাইন্সে হয়তো চাইছে ওরা সোশ্যাল সায়েন্সের উপর রিসার্চ চাইছে, ইকোনমিক্স এর উপরে ফর এক্সাম্পল রিসার্চ চাইছে, তো সে সময় আপনি এনভায়রনমেন্টের উপরে রিসার্চ করতে পারবেন না যদিও আপনার সেটা ইন্টারেস্ট হয়। তাই গাইডলাইন্স, ফলোইং গাইডলাইন্স ইজ দ্য ফার্স্ট বেসিক ওয়ার্ক ইন দ্য প্রসেস অফ সিলেক্টিং এ রিসার্চ। অনুরূপ ওদের টাইম পিরিয়ড থাকবে, ওদের ফরম্যাট থাকবে, ওদের নিজস্ব এথিক্স থাকবে, ওদের কন্ডিশনস থাকবে। তো এই সমস্ত জিনিস অ্যাট ফার্স্ট you have to follow before going to research in any org. ওকে, এবং তাই ওদের নিজস্ব প্যাটার্ন থাকতে পারে, নিজস্ব স্ট্রাকচার থাকতে পারে, ফরম্যাট থাকতে পারে, ফুটনোট, রেফারেন্স, সমস্ত কিছু আপনি পরে জেনে যাবেন। ওকে, তো যে ইনস্টিটিউশন, যে প্রজেক্টের কারণে, যে অর্গানাইজেশনের জন্য আপনি রিসার্চ করতে চাইছেন, তাদের গাইডলাইন্স সর্বপ্রথম ফলো করে আপনার আগামী কাজে এগিয়ে যাওয়া জরুরি। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট অল্প হচ্ছে ইন্টারেস্ট। এবার ফর এক্সাম্পল কোনো জায়গা থেকে রিসার্চ প্রপোজাল এসেছে যে রিসার্চার দরকার, এই ক্ষেত্রে রিসার্চ দরকার এনভায়রনমেন্টের উপর। ওকে, আপনি একটা ইকোনমিক্স এর স্টুডেন্ট এবং আপনার এনভায়রনমেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ইন্টারেস্ট নেই, তাহলে আপনি ওই ক্ষেত্রে রিসার্চের জন্য এগোয়েন না। যেহেতু আপনার যে ফিল্ডে ইন্টারেস্ট আছে, হতে পারে আপনি সোশ্যোলজিতে ইন্টারেস্ট আছে, তো সোশ্যোলজির উপরে আপনি আরো আপনার কোন ফিল্ডে ইন্টারেস্ট আছে সেটা ফলো করেন। যেহেতু ইন্টারেস্ট না থেকে যদি আপনি রিসার্চ টপিক সিলেক্ট করেন তাহলে সমস্যা হচ্ছে, সেখানে সমস্যা কোনটা বাড়বে, আপনি আগামী রিসার্চে অনেক আপনার কষ্ট হবে। যেহেতু এটা একটি ছোট প্রসেস নয়, রিসার্চ একটি বড় প্রসেস এবং মন বল সমস্ত কিছু প্রয়োজন। ইন্টারেস্টের সঙ্গে সঙ্গে আপনার ওতে হায়ার স্টাডিজ এর স্কোপ আছে, সেই জিনিসটা ফলো করা উচিত। আপনি রিসার্চ করে ফেললেন কোন একটা কাজের জন্য লিটারেচারের উপর, কিন্তু আপনার ইন্টারেস্ট এরিয়া হচ্ছে হিস্টোরি। ওকে, হিস্ট্রি, আপনি কন্টেম্পোরারি লিটারেচার স্টাডি করে আপনার যদি হায়ার স্টাডিজে কোনো কাজ না আসে, তো এই ক্ষেত্রে রিসার্চে না এগাটোই বেটার হবে। ওকে, তো আপনার রিসার্চ, আপনার ইন্টারেস্ট এবং আপনার হায়ার স্টাডিজ এই সমস্ত ফলো করে রিসার্চ শুরু করেন, তাহলে ইট উইল বি বেটার ফর ইউর জার্নি। মিনস আপনি সর্বদা মোটিভেশন পেতে থাকবেন এবং রাস্তাতে আটকাবেন না। আমি এক্সাম্পল বলছি, আমার ইন্টারেস্ট ছিল ওয়েস্ট বেঙ্গল নিয়ে, তারপর
আমার ইন্টারেস্ট লিটারেচারের উপর। হ্যাঁ, তো আমি কি করেছিলাম, আমার যখন দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসে ডিগ্রি ডিসার্টেশন তৈরি করতে হয়, তো কাজী নজরুল ইসলামের উপরেই আমার রিসার্চ ছিল, মেকানিজম অফ রেসিস্টেন্স ইন দ্য লিটারেচার অফ কাজী নজরুল ইসলাম। এটা জার্নাল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক ইন সোসাইটি JLLS এ পাবলিশ হয়েছে, আলহামদুলিল্লাহ, স্ক্রিনে দেখতে পারেন। তো এটাই আমার, এই ক্ষেত্রে আমার হায়ার স্টাডিজ এর অ্যাসপিরেশন আছে লিটারেচারে, স্পেশালি উইথ বেঙ্গলি। হ্যাঁ, বেঙ্গলি লিটারেচারের সঙ্গে আমার কানেকশন আছে, তাই এর উপরে আমার ইন্টারেস্ট, প্যাশন এবং হায়ার স্টাডিজকেও আমি তৈরি করার চেষ্টা করছি, তাই ওই হিসাবে আমার টপিক সিলেকশন করেছিলাম এবং এটাকে আরো ডেভেলপ করে আমি পিজিতে অনুরূপ টপিক নিয়েছিলাম, পোয়েটিক্স অফ রেসিস্টেন্স ইন 20th সেঞ্চুরি কলোনিয়াল বেঙ্গল অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডি অন নতুনের গান অফ কাজী নজরুল ইসলাম। ওকে, দেখেন আরো এটা ন্যারো ডাউন হলো, আরো ডেভেলপ হলো এবং ওটাকে আমি আরো কন্টিনিউ করতে পারছি এবং আমি ভাবছি ইন ফিউচার যখন পিএইচডি এবং আরো হায়ার স্টাডিজে যাব, এই রিলেটেডই যাতে আমার টপিক হয়, যেহেতু এখন আমি ফাইনাল সিদ্ধান্তে আসিনি, ইনশাল্লাহ আসলে জানিয়ে দিব। নেক্সট সবথেকে বড় হচ্ছে কারেন্ট রেলেভেন্স এন্ড স্কোপ, এই জিনিসটাও ফলো করা অবশ্যই জরুরি। এখন অবশ্যই লিটারারি স্টাডিজ একটা বুমিং টপিক, এমার্জিং ইন্টারেস্ট এমং স্কলার্স। অবশ্যই এতে কোনো আমার ওই টপিকে অসুবিধা আসবে না। আপনি যখন কোনো টপিক সিলেকশন করছেন, তো কারেন্ট ও রেলেভেন্স এবং স্কোপ জানা অবশ্যই জরুরি। হ্যাঁ, হিস্ট্রি হতে পারে, ওটা কোনো ফিউচারিস্টিক টপিকও হতে পারে, হাইপোথেটিক্যাল টপিকও হতে পারে, কিন্তু ওর সঙ্গে ওই টপিকটাকে আপনি কারেন্ট রেলেভেন্স তৈরি করা জরুরি, তবেই মানুষের কাছে ওটা একটা অ্যাকসেপ্টেবল ওয়ার্ক হয়ে সামনে আসবে। নেক্সট, এবার সব থেকে জরুরি হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ মানে হচ্ছে সাহিত্য রিভিউ, মানে সাহিত্য নয়, লিটারেচার মানে হচ্ছে আপনি যে ফিল্ডে রিসার্চ করতে যাচ্ছেন সেই ফিল্ডে যত ওয়ার্ক চলে এসছে, যত স্টাডিজ এসছে, তাকে ডিপলি অ্যানালাইটিক্যালি কখনো স্কিমিং করে বা কখনো স্ক্যানিং করে, অর্থাৎ পুরোটাই পড়ে কিংবা কখনো ওপর পড়ে সমস্ত স্টাডি সম্পন্ন করা জরুরি। অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুকু পসিবল স্টাডি করা জরুরি। তো স্টাডিটা কেন ইম্পর্টেন্ট? কারণ রিসার্চ মানে হচ্ছে কোনো নতুন জিনিসের উদ্ভব করা। ওকে, কোনো পুরাতন জিনিসকে অথবা অস্বীকার করা, কিংবা কোনো পুরাতন জিনিসকে সাপোর্ট করা, কিংবা নতুন কোনো জ্ঞান সামনে নিয়ে আসা। তো আপনি যতক্ষণ পর্যন্ত জানতে পারবেন না যে হোয়াট ইজ রিসার্চ গ্যাপ, অ্যাকচুয়ালি হোয়াট ইজ রিসার্চ গ্যাপ, ততক্ষণ পর্যন্ত আপনার স্টাডি হবে না। তাই রিসার্চ গ্যাপটা অ্যাকচুয়ালি তৈরি করা জরুরি। রিসার্চ গ্যাপ আপনি কিভাবে তৈরি করতে পারবেন? রিসার্চ গ্যাপ তখনই তৈরি করতে পারবেন যখন আপনি অলরেডি এক্সিস্টিং লিটারেচারকে সম্পূর্ণভাবে স্টাডি করেছেন, তবে আপনার প্রশ্ন কোনো তৈরি হবে, হ্যাঁ এই জিনিসটা তো আমি জানলাম, তো এই জিনিসটা কেন হচ্ছে কিংবা কিভাবে হচ্ছে কিংবা এই জিনিসটা তো হতে পারে। এইটাই হচ্ছে আপনার একটা রিসার্চ কোশ্চেন। যখনই রিসার্চ কোশ্চেন তৈরি হবে, ওইটা হলো রিসার্চ গ্যাপ। তো ওই গ্যাপটাকেই পূরণ করা হবে আপনার অবদান। ওকে, হোয়াট উইল বি ইয়োর কন্ট্রিবিউশন ইন দিস রিসার্চ টু ফিল আপ দ্যাট গ্যাপ? তাই লিটারেচার রিভিউ ইজ নেসেসারি টু স্পট আউট দ্যাট রিসার্চ গ্যাপ। ওকে, তারপর আপনি রিসার্চ গ্যাপ যখন পেয়ে গেলেন, সম্পূর্ণ ওই গ্যাপটার উপরে আপনি রিসার্চ চালাতে পারেন না, ওটা হয়তো একটা ব্রড এরিয়া হতে পারে, ব্রড টপিক হতে পারে, তাই আপনাকে ওটা ন্যারো ডাউন করতে হবে। এবং লিটারেচার রিভিউর পরে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ন্যারো ডাউন করা। টপিককে ন্যারো ডাউন করাও খুব জরুরি, যেহেতু আপনি একটা ব্রড টপিক নিতে পারেন না। এবং ন্যারো ডাউন করার কিছু স্টেপস আছে, আমি নেক্সট স্লাইডে বলছি। 1 থেকে 9টা স্টেপের মাধ্যমে আপনি ন্যারো ডাউন করতে পারেন, আরো বেশি হতে পারে। এবং ন্যারো ডাউন করা আরো জরুরি, যেহেতু আপনি ব্রড টপিকের উপরে রিসার্চ করা, কখনো আপনার টাইম নিয়ে, কখনো ফান্ড নিয়ে এবং আরো রিসোর্স নিয়ে অনেক প্রবলেমস আসতে পারে। তাই নেক্সট স্টেপও আছে ফিজিবিলিটি। ফিজিবিলিটি মানে হচ্ছে আপনি এমন টপিক রিসার্চ সিলেক্ট করেন যা সম্পূর্ণ করা আপনার আওতায় পসিবল। এমন নয় এমন টপিক নিয়ে গেলেন যে সেটা আপনি একাই রিসার্চ করছেন, কিন্তু সেই রিসার্চটা সম্পন্ন করার জন্য 100টা মানুষ দরকার, এরকমও যাতে না হয়। আপনি 50, আপনার যে ফান্ড আছে, ফান্ডের লিমিট আছে, ওর থেকে আরো ঊর্ধ্ব হয়ে যেতে পারে, কিন্তু আপনার কাছে যে রিসোর্স আছে, ওই রিসোর্সের থেকেও আরো আপনাকে বেশি রিসোর্স দরকার। তো এইরকম টপিক রিসার্চ করতে হবে যা আপনার মাধ্যমে ম্যানেজেবল। কি হলো? নেক্সট স্টেপ হচ্ছে ন্যারো ডাউন করা। কোনো টপিককে ন্যারো ডাউন করাও খুব ইম্পর্টেন্ট, যেহেতু আপনি ব্রড টপিক নিতে পারেন না, যেহেতু আপনার অনেক কিছু লিমিটেশন থাকবে, হয়তো রিসোর্সের লিমিটেশন, ফান্ডের লিমিটেশন, তারপর ম্যান পাওয়ারের লিমিটেশন। এই সমস্ত লিমিটেশনকে ফলো করে আপনার রিসার্চ টপিক সিলেক্ট করতে হবে।
হ্যাঁ, এবং ন্যারো ডাউন করার প্রসেস 1 থেকে 9 পর্যন্ত কিংবা তারও বেশি প্রসেস আছে, স্টেপ আছে, আমি সেটা নেক্সট স্লাইডে বলবো আপনাদের। এবং ওটারই ফিজিবিলিটি অর্থাৎ পসিবিলিটি দেখতে হবে যে আপনার রিসার্চ টপিকটা আপনার রিসোর্স, আপনার ফান্ড, আপনার ম্যান পাওয়ার, আপনার এরিয়া হিসাবে ম্যানেজেবল কি ম্যানেজেবল নয়, এবং মেটেরিয়াল ইজ অ্যাভেলেবল কি অ্যাভেলেবল নয়, এই সমস্ত কিছু ফলো করা উচিত। তারপর নেক্সট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অরিজিনালিটি অ্যান্ড নোভেলটি। আপনি যে রিসার্চটা টপিক করছেন সেটা অলরেডি রিসার্চ হয়নি তো, এবং এটা আপনার নিজস্ব নতুন আইডিয়া তো, এই জিনিসটা কোশ্চেনে অবশ্যই আনতে হবে। এবং তারপর নেক্সট কাজ হচ্ছে এক্সপার্ট কনসালটেশন। আপনার সুপারভাইজার হতে পারে, আপনার টিচার হতে পারে, আপনার সিনিয়র হতে পারে, ওদের সঙ্গে আপনি পরামর্শ নেন, যেহেতু ওদের হয়তো এক্সিস্টিং নলেজ সম্পর্কে আরো জ্ঞান থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, তাই ওদের কনসালটেশনও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য প্রসেস অফ রিসার্চ সিলেকশন, রিসার্চ টপিক সিলেকশন। তারপর আপনার সম্পূর্ণ টপিকটা একটা টাইটেলে নিয়ে এসে ওকে ক্লিয়ার এবং কনসাইজ টাইটেল প্রদান করা, যেহেতু এটাও খুব জরুরি। এটা আপনার অন্য মানুষের সামনে যাবে এবং আপনার পুরো রিসার্চটাকে এই হিসেবে আপনি নিয়ে যাবে। খুব বড় প্রয়োজন নয়, খুব ছোট প্রয়োজন নয়, নর্মালি 15 থেকে 20টা শব্দের মধ্যে একটা রিসার্চ টাইটেল তৈরি হয়। এটা একটা রিসার্চ টপিকের স্টেপ কিরকম ভাবে মানে ফার্স্ট টু ন্যারো ডাউন করতে পারেন, তাই আমি এটা নেক্সট টাইমে আসছি। সর্বপ্রথম আপনি যখন একটা রিসার্চ তৈরি করছেন, তারপর আপনি অবশ্যই লক্ষ্য করবেন এই সমস্ত জিনিস চেকলিস্টটা আপনি পূরণ করছেন কিনা। আপনার আই আন্ডারস্ট্যান্ড দ্য স্কোপ অ্যান্ড রিকোয়ারমেন্টস, অর্থাৎ ওতে আপনার ইন্টারেস্ট আছে এবং আপনার হায়ার স্টাডির জন্য স্কোপ আছে ও রিলেভেন্স আছে। নেক্সট, আই এম জেনুইনলি ইন্টারেস্টেড ইন দিস টপিক, আপনি অবশ্যই ইন্টারেস্টেড, তাই তারও আগে ছিল আপনি গাইডলাইন্স ফলো করছেন কিনা। ওকে, আপনার রিসোর্সেস এন্ড ডাটা আর অ্যাভেলেবল, যদি এটা টিক দিতে পারছেন আপনি, অর্থাৎ আপনার কাছে ডাটা আছে, পেয়ে যাবেন, তাহলে আপনি টিক দেন, না হলে ক্রস করেন এবং ওই টপিকটা আপনি সিলেক্ট করতে পারছেন না। নেক্সট, টপিক হ্যাজ অরিজিনালিটি এন্ড রেলেভেন্স, আপনার রেলেভেন্স আছে এবং অরিজিনাল অর্থাৎ নোভেলটি আছে। জিনিসটা যদি আপনার টিক আসছে তাহলে আপনি এই টপিকে এগোতে পারেন, না হলে আপনাকে অন্য টপিক দেখা উচিত। সুপারভাইজার অ্যাপ্রুভস, এক্সপার্ট কনসালটেশন সবসময় তো সুপারভাইজার হবে না। আপনি কল ফর পেপারের জন্য একটা রিসার্চ টপিকের জন্য প্রপোজাল দিচ্ছেন, সেখানে আপনার সুপারভাইজার থাকে না, তাই এক্সপার্ট কনসালটেশন নেওয়া অবশ্যই জরুরি। ওটাও যদি আপনি ঠিক করেছেন তাহলে ওই টপিকে আপনি এগোতে পারেন, না হলে আপনার অন্য টপিক সিলেক্ট করার দিকে এগিয়ে যাওয়া উচিত। এবং একটা টপিককে এবার কিভাবে ন্যারো ডাউন করবো, ওকে, হাউ টু ন্যারো ডাউন এ টপিক, এটাও আমি আজকের ডিসকাশনেই বলে দিচ্ছি, এই স্লাইডে আছে। আমার নিজস্ব টপিক পোয়েটিক্স অফ রেসিস্টেন্স ইন 20th সেঞ্চুরি কলোনিয়াল বাঙ্গাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডি অন নতুনের গান অফ কাজী নজরুল ইসলাম। সরি, নতুনের গান অফ হবে, এখানে অফ হবে, অফ কাজী নজরুল ইসলাম। তো এটা আমার পিজি থিসিস রিসার্চ টপিক ছিল এবং এটার পরে প্রায় 2 বছর কাজ করার পর টপ 10 ওয়ার্কে আমার এসেছিল। আলহামদুলিল্লাহ, ওরকম ভাবে আপনাদেরও আসবে যদি আপনি এই প্রসেসের উপরে কাজ করতে পারেন এবং ভালো সিনসিয়ারলি কাজ করতে হবে, ইন্টারেস্টের সঙ্গে, প্যাশনসের সঙ্গে, এবং টু ব্রিং সামথিং নিউ, এই একটা মোটিভেশনের সঙ্গে। তো দেখেন আমি কিরকম ভাবে এই টপিকটাকে ন্যারো ডাউন করেছি। আমার ইন্টারেস্ট লিটারেচারে, ওকে, তো লিটারেচার থেকে আমি যখন চলে আসছি, তো শুধু লিটারেচার একটা ব্রড সাবজেক্ট, পুরো ওয়ার্ল্ড লিটারেচার আছে, অত বড় সাবজেক্ট আমি কভার করতে পারবো না। তাই নেক্সট কোথায় চলে আসছি, আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চলে আসছি। পোয়েটিক্স অফ রেসিস্টেন্স ইন 20th সেঞ্চুরি কলোনিয়াল বাঙ্গাল, বেঙ্গলকে কিরকম ভাবে আমি ন্যারো ডাউন করছি, 20th সেঞ্চুরির মাধ্যমে ন্যারো ডাউন করছি। ওয়েস্ট বেঙ্গলের লিটারেচার রিসোর্স, লিটারেচারের দুনিয়া বিশাল বড়, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলারই, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন সাহিত্যের জন্য প্রথম, তাই একটা ওয়াস্ট এরিয়া ওয়েস্ট বেঙ্গলের লিটারেচারও, বাংলা লিটারেচারও, বাংলা সাহিত্য একটা বড় ওয়াইড টপিক। তাই আমি সম্পূর্ণ নিতে পারবো না, অনলি 20th সেঞ্চুরিতে প্রচুর কবি, প্রচুর সাহিত্য, সমস্ত কিছু রিসার্চ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি কি সম্ভব রিসার্চ করছি, অনলি পোয়েটিক্স অফ রেসিস্টেন্স। রেসিস্টেন্স মানে হচ্ছে প্রতিরোধ, বিদ্রোহ। এর বিদ্রোহ সাহিত্য অনেক, কবিতা আছে, গদ্য আছে, কাব্য আছে, গদ্য আছে, নাটক আছে, প্রচুর আছে। তো আমি সমস্ত কিছু নিব না, কি নিব, পোয়েটিক্স নিব। এর ক্ষেত্রে অনেকে আছে, কাজী নজরুল ইসলাম আছে, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর থাকবেন, তিনি বিশ্বকবি, কিন্তু আমি কাজী নজরুল ইসলামকে নিব। কাজী নজরুল ইসলামেরও উপর অনেক রিসার্চ হয়ে গেছে, বিশেষ করে তেনার বিদ্রোহী কবিতার উপর। তাই আমি কি করছি, নতুনের গান, এই পোয়েট্রিটার উপরে এখনো রিসার্চ হয়নি, তাই ওই নতুনের কাজী নজরুল ইসলামের নতুনের গান কবিতাতে কিরকম বিদ্রোহের এলিমেন্টস আছে, সেই জিনিসটা আমার রিসার্চ টপিক করা, সেই জিনিসটা আমার রিসার্চ, এবং ওইটাকে আমি সাজিয়েছি পোয়েটিক্স অফ রেসিস্টেন্স ইন 20th সেঞ্চুরি কলোনিয়াল বাঙ্গাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডি অন নতুনের গান অফ কাজী নজরুল ইসলাম। আরো একটা ইম্পর্টেন্ট কথা, কি বলছিলাম, যেহেতু এটা আমার ডিগ্রি ডিসার্টেশন ছিল এবং পিজি থিসিসও এসেছে, তাই আমি ডিগ্রিটাকে, আমার ডিগ্রির টপিক ছিল কাজী নজরুল ইসলামের সাহিত্য প্রতিরোধ, ওটা ওয়াইড ছিল এবং অলরেডি ওটা অনেক ক্ষেত্রে
রিসার্চ হয়েও আছে, যেহেতু ডিগ্রি তখন আমাদের একটু অল্প ডেভেলপ হয়, পরে আমরা আরো বেশি জানতে পারি। তো আমি যখন একটা ন্যারো ডাউন করলাম ওনার একটি মাত্র কবিতার উপর, আমার সুপারভাইজার ডক্টর শামির আলী হুদবি উস্তাদ এবং ডক্টর রফিক আলী হুদবি উস্তাদ তিনি বলেছিলেন যে তুমি একটা টপিকের উপর রিসার্চ করা সম্ভব হবে কি? আমি যদি একটু স্কেপটিজম আমার মধ্যে ছিল এবং ডাউটফুল আমিও ছিলাম, তবুও কিন্তু আমি কনফিডেন্টলি, যেহেতু আমার ইন্টারেস্ট তখন বেশি ছিল এবং রিসোর্সও আমি পেয়েছিলাম অনেক, তাই বলেছিলাম আই এম কনফিডেন্ট এবং আমি পারবো। এবং অ্যাট দ্য এন্ড ওয়ান অফ বেস্ট 10 ওয়ার্ক হিসেবে এটা হয়েছিল এবং আমাকে সার্টিফিকেট এবং আরো গিফট অফ অনার্স প্রদান করা হয়েছিল। তাই কিরকম ভাবে একটা টপিককে ন্যারো ডাউন করা যায় আপনি এটাকে নিয়ে ফলো করতে পারেন। হ্যাঁ, আমি একটা থেকে 9টা স্টেপ এরকম আসতেন। তো আপনি কোনো একটা টপিক নিচ্ছেন, তো তার সর্বপ্রথম রিজন হিসাবে আপনি তাকে ন্যারো ডাউন করতে পারেন, টাইম হিসাবে ন্যারো ডাউন করতে পারেন, পার্সন হিসাবে ন্যারো ডাউন করতে পারেন, কোনো একটা স্পেসিফিক ফিচার হিসাবে ন্যারো ডাউন করতে পারেন। তো দিস আর প্রসেস অফ ন্যারোইং ডাউন এ টপিক। আমি এই জিনিসটাও এই ভিডিওতে আলোচনা করে দিলাম। ওকে, থ্যাংক ইউ। তারপর আবার চেকলিস্টটা আসছি। আপনি কোনো একটা টপিক যখন সিলেক্ট করছেন, অবশ্যই আপনি এই চেকলিস্টটা পূরণ করার চেষ্টা করবেন। চাইলে আপনি এই চেকলিস্টটা একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মিট ইউ সুন আওয়ার নেক্সট ভিডিও। নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব একটি অ্যাবস্ট্রাক্ট কিভাবে লেখা যায়, এবং আপনারা কিরকম ভিডিও চাইছেন সে সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে কিংবা যে কোনো মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।